আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ, যেটা হচ্ছে আগস্ট মাসের পার্ট 5 সেকেন্ড সিরিজটা সলভ করাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। তো যেটা আমি পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। এবং আমি ক্লাস 7-এর অনেক অন্য সাবজেক্টের ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো তোমরা চেক করতে পারো প্লেলিস্টে গিয়ে। তাহলে শুরু করছি টাস্ক থেকে। তাহলে চলো শুরু করি। ক্লাস 7-এর আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 মানে যেটা সেকেন্ড সিরিজের, দেখো ইংলিশটা আমি এখন সলভ করাচ্ছি। তো ফার্স্ট এখানে একটা প্যাসেজ দিয়েছে। তো ফার্স্টে আমি তোমাদেরকে এই প্যাসেজটার মানে বোঝাবো, তারপর সেখান থেকে এই যে সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে কোন সেন্টেন্সের পর কোন সেন্টেন্সটা এসেছে এই প্যাসেজে সেটা আমাকে সাজাতে হবে। তো কি দিয়েছে? উই উড ফাইন্ড এ হ্যামার ফর হিম। আমরা তার জন্য মানে আমরা মানে একজন লোকের কথা বলছে তার জন্য, বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আঙ্কেল পজরের কথা বলছে। আমরা তার জন্য হ্যামার মানে একটা হাতুড়ি খুঁজেছিলাম। দেন উই উড হ্যাভ দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। এবং তারপর তিনি দেওয়ালের ওপর যে তিনি একটা মার্ক করে মানে মানে যে তিনি একটা দাগ করে রেখেছিল, তিনি সেই দাগটা খুঁজে পাবে না। হোয়ার দ্য নেল ওয়াজ গো টু গো ইন, যেখানে কোথার মার্কটা ছিল, যেখানে পেরেকটা পোতা ছিল। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম। আমাদের প্রত্যেককে ওনার পাশে চেয়ারে, বিসাইড মানে কি তার পাশে চেয়ারে উঠেছিলাম, আমরা প্রত্যেকে উঠেছিলাম। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, এবং দেখছিলাম যে যদি আমরা খুঁজে পাই কোনটা, ওই দাগটা যদি আমরা খুঁজে পাই যেখানে পেরেক পোতা আছে, সেটা আমরা দেখছিলাম। উই উড ইচ ডিসকভার ইট ইন আ নিউ প্লেস। আমরা প্রত্যেকে সেটা মানে নতুন নতুন জায়গায় খোঁজার চেষ্টা করছিলাম বা খুঁজছিলাম। অ্যান্ড হি উড কল আজ অল ফুলস, এবং এই জন্য তিনি আমাদের সবাইকে বোকা ভেবেছিল। কেন? আমরা ওই দাগটাকে একটা জায়গায় না খুঁজে বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করছিলাম ওই পেরেক পোতার দাগটাকে। ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ। তার পক্ষে যতটা যাওয়া সম্ভব, মানে তার পক্ষে তার রিচ মানে তার ক্ষমতার মধ্যে যতটা সম্ভব পসিবল ছিল, তিনি তার থেকেও আরো 3 ইঞ্চি 3 inches আরো দূরে যাওয়ার চেষ্টা করছিল। ট্রাইং টু রিচ যাওয়ার চেষ্টা করছিল আরো 3 ইঞ্চি দূরে, যতটা তার ক্ষমতার সম্ভব ছিল তার পৌঁছানোর, তারও আরো বাইরে 3 ইঞ্চি তিনি যাওয়ার চেষ্টা করছিলেন। দ্য স্ট্রিং উড স্লিপ, তখন ওই দড়িটা স্লিপ হলো, মানে স্লিপ কাটলো বলি না আমরা, যেটা এটা স্লিপ হয়ে গেল। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য পিয়ানো, এবং তিনি পিয়ানোর উপর ধপাস করে স্লাইড হয়ে পড়ে গেলেন, মানে পড়ে গেলেন, মানে উনিও ওই দড়িটা থেকে স্লিপ কাটলো এবং পড়ে গেলেন। এবার এই প্যাসেজটা অনুযায়ী সেন্টেন্সগুলোকে আমাদের সাজাতে হবে। তো ফার্স্টে কোন সেন্টেন্স আছে? দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা হচ্ছে 1 নাম্বার। মানে এখানে 1 2 3 4 আকারে আমাকে সাজাতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, ফার্স্টে আমরা হাতুড়িটা খুঁজেছিলাম। তারপরে কোনটা হবে? আঙ্কেল পজার উড লুজ সাইট অফ দ্য মার্ক, এবং তারপর আঙ্কেল পজার ওই দাগটা খুঁজে পাবে না, এটা হবে 2 নাম্বার। ঠিক আছে, তারপরে কোনটা হবে? এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, প্রত্যেকে তার পাশের চেয়ারে উঠেছিল, এটা হবে 3 নাম্বার। তারপরে কোনটা হবে? ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, আমরা প্রত্যেকে নতুন নতুন জায়গায় দাগটা খোঁজার চেষ্টা করছিলাম, এইটা হবে 4 নাম্বার। আর লাস্টে হচ্ছে হি ফল অন দ্য পিয়ানো, সে পিয়ানোর ওপর পড়ে গেল। কি করে পড়লো? ওই যে তিনি তার যতটা ক্ষমতা তার 3 ইঞ্চি বাইরে তিনি আরো যাওয়ার চেষ্টা করছিল, ফলে দড়িটা স্লিপ হলো এবং উনি পিয়ানোর ওপর পড়ে গেলেন। এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে 4 1 5 3 2। কেউ যদি এখানে লেখাগুলো বক্সে বুঝতে না পারো, আমি তাহলে পাশে একবার তাহলে পরিষ্কার করে লিখে দিই 4 1 5 3 2। এইটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট, এভাবে আমাদেরকে সাজাতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট হলো। এবার দেখি পরের অ্যাক্টিভিটিগুলোতে কি রয়েছে।
আচ্ছা, অ্যাক্টিভিটি 2 তে দেখো এখানে কয়েকটা 3টে কোয়েশ্চেন রয়েছে, যেটা আমাকে ওই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। এখানে আমি লিখে রেখেছি, দেখো, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম? কেন এটা নেসেসারি ছিল, মানে প্রয়োজনীয় ছিল, ফর ইচ অফ দেম প্রত্যেকের জন্য, টু গেট আপ অন দ্য চেয়ার চেয়ারে ওঠাটা, বিসাইড হিম তার পাশে। তার মানে ওই আঙ্কেল পজের পাশে যে চেয়ার ছিল সেটাতে ওঠা প্রত্যেকের জন্য কেন নেসেসারি ছিল? ইচ অফ দেম গট আপ অন দ্য চেয়ার বিসাইড দ্য আঙ্কেল পজার, প্রত্যেকে আঙ্কেল পজারের পাশের চেয়ারে উঠেছিল, টু সি দেখতে, ইফ দে কুড ফাইন্ড, যে যদি তারা খুঁজে পায় কি, দ্য মার্ক, ওই যে মার্কটা অন দ্য ওয়াল, মানে দেওয়ালের ওপর ওই যে পেরেক পোতার যে মার্কটা যদি ওরা খুঁজে পায়, সেই জন্য প্রত্যেকে চেয়ারের ওপর উঠেছিল। ঠিক আছে, পরের কোশ্চেনটা, তাই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়েও লিখতে পারো, অথবা আমি এটা পিডিএফ তো দেবই ডেসক্রিপশন, সেখান থেকেও লিখতে পারো। হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস? কেন আঙ্কেল পজার প্রত্যেককে বোকা বলে গণ্য করেছিলেন, মানে কনসিডার মানে গণ্য করা বা মানা, মেনেছিলেন। আঙ্কেল কনসিডার দেম ফুলস, কাকা মানে ওই আঙ্কেল পজার প্রত্যেককে ফুল বলে কনসিডার করেছিলেন, অ্যাজ ইচ অফ দেম, আচ্ছা এটা দেম হবে, অ্যাজ ইচ অফ দেম, দাঁড়াও, হ্যাঁ, অ্যাজ ইচ অফ দেম ডিসকভার দ্য মার্ক ইন আ ডিফারেন্ট প্লেস। আচ্ছা, এটা ডিফারেন্টটা লেখা হয়নি, যেহেতু বা প্রত্যেকে ওই যে পেরেক পোতার মার্কটাকে বিভিন্ন জায়গায়, মানে এক একজন এক এক জায়গায় খুঁজে বেরোচ্ছিল, ইন আ ডিফারেন্ট প্লেস, মানে এক একজন মানে প্রত্যেকে নতুন নতুন জায়গায় সেই পেরেক পোতার মানে মার্কটা খুঁজে বের করছে, এজন্য আঙ্কেল পজা সবাইকে বোকা বলেছিল। আচ্ছা, হাউ ডিড আঙ্কেল পজার ফল অন দ্য পিয়ানো? হোয়াইল ট্রাইং টু, মানে কি করে আঙ্কেল পজার পিয়ানোর উপর পড়ে গিয়েছিলেন? হোয়াইল ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, মানে যখন তিনি তার যতটা ক্ষমতা, মানে দেখো আমি এখানে প্যাসেজটাকে পুরোটাই তুলে দিচ্ছি, যে প্যাসেজের যে লাইনটা ছিল তার যতটা পৌঁছানোর ক্ষমতা, তিনি যখন তার থেকে আরো 3 ইঞ্চি বাইরে পৌঁছানোর চেষ্টা করছিলেন, দ্য স্ট্রিং স্লিপড অ্যান্ড হি ফেল অন দ্য পিয়ানো, এটা হবে দ্য স্ট্রিং স্লিপড, মানে ওই যে দড়িটা স্লিপ কেটেছিল, অ্যান্ড হি ফেল, এবং তারপর তিনি পিয়ানোর ওপর পড়ে গিয়েছিলেন, হ্যাঁ, অ্যান্ড হি ফেল অন দ্য পিয়ানো। ঠিক আছে, তাহলে কি করে উনি পিয়ানোর উপর পড়ে গেছিলেন হচ্ছে এইটা, আর বাকি কোশ্চেনগুলো হচ্ছে এটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখি কি আছে অ্যাক্টিভিটি 3-তে। আচ্ছা, অ্যাক্টিভিটি 3-তে রয়েছে আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স, মানে এই যে সেন্টেন্সগুলোতে নমিনাল কম্পাউন্ড রয়েছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। নমিনাল কম্পাউন্ড মানে কি আগে বলে দিই, দুটো নাউন যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কোনো একটা নতুন ওয়ার্ড তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে নমিনাল কম্পাউন্ড, বা সেটাকে কম্পাউন্ড নাউনও বলা হয়। তাহলে নমিনাল কম্পাউন্ডে দেখো কোনটা রয়েছে, সিন্স ইট ইজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে, ইউ শুড ওয়্যার দ্য রেনকোট, তোমার পরা উচিত কি রেনকোট। তাহলে এখানে দেখো রেন মানে বৃষ্টি একটা নাউন, কোট একটা নাউন, মানে হচ্ছে কোট, তো দুটো একসঙ্গে যোগ হয়ে দেখো রেনকোট তৈরি হচ্ছে, তাহলে এটা আরেকটা নাউন, তাহলে এখানে নমিনাল কম্পাউন্ড কোনটা, রেনকোট। তাহলে কোনটা নমিনাল কম্পাউন্ড, রেনকোট। ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখো, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন, তুমি কি জানো কি করে ওয়াশিং মেশিন ইউজ করে? তাহলে এখানে এগুলো সব তো হচ্ছে ভার্ব সাবজেক্ট এসব রইল, বাট ওয়াশিং মেশিন, এটা দেখো ওয়াশিং মানে হচ্ছে কাচা, এটা একটা মানে ভার্ব নয়, যেহেতু আইএনজি যোগ মানে যোগ হয়েছে ভার্বের সঙ্গে, তো তখন এটা একটা নাউন হয়ে গেছে, আর মেশিন মানে একটা নাউন, তাহলে দুটো একসঙ্গে যুক্ত হয়ে একটা নাউন হয়েছে ওয়াশিং মেশিন। তাহলে এটা নমিনাল কম্পাউন্ড কোনটা, এইটা ওয়াশিং মেশিন। ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন কিন্তু ওটা একটা জিরান্ড হিসাবে ইউজ হয়। ঠিক আছে, মানে ওয়াশ মানে তো হচ্ছে কাপড় কাচা, বাট যখন ওয়াশিং মানে হচ্ছে এটা একটা নাউন হয়েছে, যেমন ধরো সুইমিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ, সুইম মানে কি সাঁতার কাটা, বাট যখন আমরা সুইমিং বলি তখন কিন্তু ওটা একটা নাউন হিসাবে ট্রিট হয়, সুইমিং, এটাকে আমরা অনেক সময় জিরান্ডও বলা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে সেন্টেন্সটা দেখো, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, এখানে দেখো ঠিক সেম,
মানে কখনো পানীয় জল ওয়েস্ট করবে না। তো এখানে ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, এটা একটা ভার্ব। বা ড্রিঙ্কিং যখনই আইএনজি যোগ হবে ভার্বের সঙ্গে তখন ওটা নাউন হয়ে যাবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি ফর্ম হলেই ওটা একটা নাউন হয়ে যায়। তাহলে এখানে ড্রিঙ্কিংটাও হচ্ছে একটা নাউন, আর ওয়াটার মানে তো নাউনই জল, তাহলে ড্রিঙ্কিং ওয়াটার এই সবটা হচ্ছে আরেকটা নাউন, এটা হলো নমিনাল কম্পাউন্ড। তাহলে এখানে অ্যান্সার কোনটা? ড্রিঙ্কিং ওয়াটার। দেয়ার ইজ নট এ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। আমাদের এরিয়াতে একটাও অয়েল পাম্প মানে তেল পাম্পের মেশিন নেই। তাহলে এখানে অয়েল পাম্প, অয়েল একটা নাউন, পাম্প মেশিন মানে পাম্প একটা নাউন, তাহলে দুটো মিলিয়ে একসঙ্গে একটা অয়েল পাম্প এটা নাউন তৈরি হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা নমিনাল কম্পাউন্ড কি? অয়েল পাম্প। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারলে নমিনাল কম্পাউন্ড কি করে খুঁজে বের করবে। তো এই পরে দেখি অ্যাক্টিভিটিতে কি রয়েছে। আচ্ছা, এবার দেখো লাস্ট অ্যাক্টিভিটি 4 এ একটা আমাকে প্যাসেজ দিয়েছে, বলেছে এটাকে সামারি বের করে লিখতে। সামারি মানে সাধারণত যতটা ওয়ার্ডের প্যাসেজ দেওয়া থাকে তার মানে আমরা জাস্ট ওই প্যাসেজের ভাবটাকে মানে মেন অর্থটাকে সেম রেখে ওটাকে আমরা ভেঙে চুরে ওটাকে প্রায় অর্ধেক করার চেষ্টা করি, সেটাকে আমরা বলা হয় হচ্ছে সামারি। তো এখানে মোটামুটি দেখো 68-70 খানা ওয়ার্ড রয়েছে। তো আমি এখানে সামারিটা লিখেছি, এটা অলমোস্ট 34-35 ওয়ার্ড, মানে প্রায় অর্ধেক। তো তোমরা এটা লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা, সামারিতে দেখবে অনেক সময় হয়তো মানে যেরকম মানে প্যাসেজটা দেওয়া থাকে সামারি করার জন্য, সেখানে হয়তো অনেক সময় আই, ইউ, উই এগুলো ইউজ হয়। বাট আমরা কিন্তু যখন ওটাকে সামারি বানাবো তখন কিন্তু ওই আই, ইউ মানে ওই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ইউজ করতে পারবো না। আমাকে ওখানে থার্ড পার্সন মানে থার্ড পার্সন প্লুরাল ফর্ম বা সিঙ্গুলার ফর্ম এখানকে ইউজ করতে হবে, মানে আমাকে ওটা তৃতীয় ব্যক্তি হিসাবে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এবার পড়লেই বুঝতে পারবে। আগে আমি প্যাসেজটা তোমাদেরকে বুঝিয়ে দিই। দ্য কনস্টেবল কেম, কনস্টেবল এসেছিল। হি টুক মি বাই দ্য হ্যান্ড, সে আমাকে, যেখানে মি আই করে এখানে আমি মানে এখানে আমি বলছি গল্পটা, এখানে মি ইউজ হয়েছে। তো সে আমাকে হাত ধরেছিল অ্যান্ড পুশড মি আউট, আমাকে বাইরে বের করে দিয়েছিল। মাই ল্যাগেজ ওয়াজ অলসো টেকেন আউট, আমার ল্যাগেজও নিয়ে নেওয়া মানে বাইরে ফেলে দেওয়া হয়েছিল। আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট, আমি অন্য কম্পার্টমেন্টে যেতে রিফিউজ মানে প্রত্যাখ্যান করেছিলাম বা না বলেছিলাম। অ্যান্ড দ্য ট্রেন স্টিমড অ্যাওয়ে, এবং তখনই ট্রেনটা বাষ্প ছাড়তে ছাড়তে হয় না, যে ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে গেল, ওটাই হচ্ছে স্টিমড অ্যাওয়ে। আই ওয়েন্ট অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম, আমি তখন গেলাম এবং ওয়েটিং রুমে মানে স্টেশনের যে ওয়েটিং রুমে গিয়ে বসলাম। কিপিং মাই হ্যান্ডব্যাগ উইথ মি, আমার হ্যান্ডব্যাগ আমার সঙ্গে রাখলাম। লিভিং দ্য আদার লাগেজ হোয়ার ইট ওয়াজ, অন্য লাগেজগুলো যেখানে ছিল সেগুলোকে সেখানেই ফেলে রাখলাম। দ্য রেলওয়ে অথরিটিস হ্যাড টেকেন চার্জ অফ ইট, রেলওয়ে অথরিটিস এই সমস্ত যে মানে ব্যাগেজগুলোর চার্জ নিয়েছিল। তো এটা হচ্ছে প্যাসেজটা দেওয়া আছে। এখানে দেখো সবসময় আই, মি এভাবে ইউজ হয়েছে মানে ফার্স্ট পার্সনে। বাট যখন আমি এটাকে সামারি বানাবো তখন কিন্তু আমি এটাকে দ্য ন্যারেটার মানে থার্ড পার্সন হিসেবে লিখবো, বা দ্য অথার এভাবেও লিখতে পারো, মানে যে গল্পটা বলছে সে তাকে আমরা ন্যারেটার বলি। তো ওটা থার্ড পার্সন, আমরা ওখানে সেভাবেই বলবো। দেখো কি লিখেছে সামারি করে। দ্য কনস্টেবল কেম টু টেক দ্য ন্যারেটার আউট, কনস্টেবল এসেছিল ন্যারেটারকে বাইরে বের করতে অ্যালং উইথ হিজ লাগেজ, তার ব্যাগ সমেত, ওটাকে আমরা অ্যালং উইথ। ফর রিফিউজিং টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট, অন্য কম্পার্টমেন্টে মানে যাওয়ার জন্য প্রত্যাখ্যান করায়। দ্য ন্যারেটার স্যাট অন দ্য ওয়েটিং রুম, যে বক্তা সে ওয়েটিং রুমে গিয়ে বসেছিলেন। লিভিং হিজ লাগেজ অ্যাট দ্য রেলওয়ে অথরিটিস কাস্টাডি, তার লাগেজগুলোকে রেলওয়ে অথরিটিস চার্জে বা কাস্টাডিতে রেখে তিনি অন্য ওয়েটিং রুমে গিয়ে বসেছিলেন। কেন? কারণ যেহেতু তিনি অন্য কম্পার্টমেন্টে যাওয়ার জন্য প্রত্যাখ্যান করেছিলেন। তো এইটা হচ্ছে সামারি, এটাকে আমি অর্ধেক বানিয়ে দিয়েছি। তো তোমরা এটা লিখে নিও, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এইখানে এই ক্লাস 7 এর ইংলিশের অ্যাক্টিভিটি শেষ হচ্ছে। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। তাহলে এখানেই শেষ করছি।
আজকের ভিডিও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।